Hello youngsters, আশা করি ভালো আছো। So welcome back to our channel, that is CR Educate. Today we unlocked another new grammar, that is changing sentences. তোমাদের সুবিধার জন্য এই চেঞ্জিং সেন্টেন্সগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। পার্ট 1-এ আজকে শুধু আমরা আলোচনা করব হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি, মানে যেগুলো আমাদের বেশি বেশি পরীক্ষায় আসে সেগুলো আমরা আলোচনা করব। বিভিন্ন বোর্ড পরীক্ষা, পাবলিক পরীক্ষা অথবা মানে তোমার হচ্ছে বিভিন্ন জবের প্রয়োজনে যেগুলো আসে আমরা সেগুলো আজকে বেশি বেশি করে দেখব। তার মধ্যে আজকে শুধু আমরা সেন্টেন্স বেসিস অ্যাফার্মেটিভ থেকে কীভাবে নেগেটিভ করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে, এক্সক্লেমেটরি করতে হবে এবং ভাইস ভার্সা, মানে যদি উল্টায় দেয় তাহলে কীভাবে করতে পারবা। তাহলে আজকে আমাদের হচ্ছে প্রথম পর্বের ক্লাস এবং তোমরা হচ্ছে সেকেন্ড মানে পার্ট 2-তে, পার্ট 3-তে তোমরা হচ্ছে পর্যায়ক্রমে পাবা হচ্ছে ডিগ্রি, যেটাকে আমরা বলেছি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এরকম পাবা, এবং আরেকটা পাবা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তার আজকে প্রথম পর্বের ক্লাস। আর ক্লাস শুরু করার আগে আমি পরিচয় নিয়েছি, আমি তোমাদের আশিফ রবিন স্যার, বিভিন্ন সময় তোমার সাথে ক্লাসে থাকি। আজকে তোমার সাথে আমি ক্লাসে আছি, তো অবশ্যই তোমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি ক্লাসে। প্রথম কথা হচ্ছে আমাদের টপিকটা হচ্ছে আজকে চেঞ্জিং সেন্টেন্সেস। আসলে যদি প্রশ্ন করা হয় যে চেঞ্জিং সেন্টেন্সেস বলতে তুমি কি বুঝো, তাহলে মানে সহজ কথা বলা যায় তুমি কি বুঝো। আচ্ছা, আমি বলেছি চেঞ্জিং সেন্টেন্সেস বলতে হচ্ছে তুমি বাক্যটাকে চেঞ্জ করতে পারবা, কিন্তু অর্থে ঠিক থাকতে হবে। তার মানে আমি কী বলতে চাইছি, কথাটা হচ্ছে তুমি বাক্যের অর্থ ঠিক রেখে তুমি চেঞ্জটা করতে পারবা। সহজ কথা হচ্ছে আমাকে যাই করতে বলবে, আমার বাক্যের যে অর্থ মানে হচ্ছে মিনিংটা, বাক্যের মিনিংটা কিন্তু আমার ঠিক রাখতে হবে। তাহলে চলো আমরা সরাসরি চলে যাচ্ছি ক্লাসে। প্রথমে যেই আমরা যাব সেটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এটা কিভাবে করে আমরা কয়েকটা রুল দেখব। আমি তোমাদের জন্য একটু রুল দেখো একটা প্রথমেই, আশা করি সবাই দেখতে পাচ্ছ। দেখো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য আমাদের কয়েকটা রুল আছে, এগুলো বিভিন্ন বোর্ড অ্যানালাইসিস করে আমরা পেয়েছি। দেখো, অনলি দিয়ে যদি ব্যক্তি বা অলমাইটি বোঝালে হবে নান বাট, অনলি দিয়ে যদি বস্তু বোঝায় তাহলে হবে নাথিং বাট, অনলি দিয়ে যদি বয়স বোঝায় তাহলে হবে নট মোর দেন অথবা নট লেস দেন। তারপর হচ্ছে মাস্ট থাকলে হচ্ছে ক্যান নট বাট প্লাস V1, আমরা সবকটা আলোচনা করে দিব। তারপর হচ্ছে এভরি থাকলে দেয়ার ইজ নো প্লাস এভরি পরের অংশ প্লাস বাট প্লাস বাকিটুকু। তারপরে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ থাকলে হচ্ছে নো সুনার হ্যাড ডট 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 দেন। আরেকটা হচ্ছে অলওয়েজ থাকলে নেভার প্লাস অ্যাফার্মেটিভের বিপরীত অংশ। আমি একটু ধরছি, আসলে তোমরা দেখতে পাচ্ছ। আমি প্রত্যেকটা গ্রামার আজকে তোমাদেরকে অ্যানালাইসিস করে দিব, তোমরা শুধু মনে রাখো। যাদের খাতা কলম আছে তারা খাতা কলম নিয়ে বসো, নাহলে ভিডিওটা খুব ভালো করে মন সহকারে দেখো। তাহলে প্রথমে আমরা দেখবো হচ্ছে আমাদের কিভাবে হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ করবো আজকে। দেখো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমাদের যেটা আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এখানে আমরা বলছিলাম আমাদের হচ্ছে অনলি দিয়ে হচ্ছে তিনটা রুল, আমরা একটু মনে করার চেষ্টা করি। দেখো, ফার্স্ট রুল হচ্ছে অনলি। অনলি দিয়ে যদি আমার ব্যক্তি বা অলমাইটি বোঝায় তাহলে হবে একটা রুল। আবার সেকেন্ড হচ্ছে অনলি, অনলি দিয়ে যদি বস্তু বোঝায়, এবং থার্ড হচ্ছে অনলি দিয়ে যদি বয়স বোঝায়। তাহলে আমি কি লিখবো, দেখো, অনলি দিয়ে ব্যক্তি অথবা অলমাইটি বোঝালে আমাকে লিখতে হবে হচ্ছে নান বাট, নান বাট। অনলি দিয়ে যদি বস্তু বোঝায় তাহলে হবে নাথিং বাট, নাথিং বাট। আর অনলি দিয়ে যদি বয়স বোঝায় তাহলে হচ্ছে নট মোর দেন, নট মোর দেন। তাহলে আমরা মোটামুটি তিনটা রুল কিন্তু পেয়েছি। পরে কিন্তু থাকে একটা অনলি দিয়ে যদি অনলি বা এখানে হচ্ছে অ্যালন থাকতে পারে, অনলি বা ব্যক্তি অথবা অলমাইটি, অলমাইটি বুঝতো মানে হচ্ছে সৃষ্টিকর্তা, আল্লাহ গড আমরা যেটাই বলি। তার পরিবর্তে বসাবো হচ্ছে নান বাট। কিসের পরিবর্তে বসাবো হচ্ছে অনলি এর পরিবর্তে। দেখো, অনলি দিয়ে যদি বস্তু বোঝায় তাহলে হচ্ছে নাথিং বাট, অনলি দিয়ে যদি বয়স বোঝায় তাহলে হচ্ছে নট মোর দেন। এই কয়েকটা কথা কিন্তু মনে রাখতে হবে, কোথায় চেঞ্জ করবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর আমাকে বলছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বানানোর জন্য। নেগেটিভ মানে হচ্ছে নো, নট, নেভার, নাথিং এগুলো থাকবে। আর প্রত্যেকটা দেখো নান আছে, নাথিং আছে, নট আছে, তার মানে আমি নেগেটিভের দিকেই যাচ্ছি। তাহলে আমরা আসলে দেখি, প্রথম বলছিলাম অনলি দিয়ে যদি আমরা ব্যক্তি অথবা অলমাইটি বোঝায়, যেমন হচ্ছে অনলি আল্লাহ ক্যান সেভ আস, আমাকে করতে বলছে হচ্ছে নেগেটিভ। এটা কিন্তু চাবে তোমার কাছে কি করবা। দেখো, আমাকে প্রথম বলছিলাম
যে অনলি দিয়ে যদি ব্যক্তি অথবা অলমাইটি, তাহলে এখানে কি বলেছে? হ্যাঁ ঠিক বলেছে, এখানে হচ্ছে অলমাইটি, আল্লাহ যেহেতু অলমাইটি হয়েছে। তাহলে দেখো যেহেতু অলমাইটি বুঝে, তাহলে হচ্ছে অনলি এর পরিবর্তে আবার বলছে চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জটা করবো কোথায়? এই দেখো আমার যে অনলিটা আছে সেই অনলিটা বাদ যাবে, এই অনলি এর পরিবর্তে আমি লিখবো হচ্ছে নান বাট, আর বাকি সব ঠিক থাকবে। তার মানে আমার রুলটা কি হচ্ছে দেখো, তাহলে আমি এখানে বসাচ্ছি হচ্ছে অনলি এর পরিবর্তে বসাবো হচ্ছে নান বাট, বাকি যা আছে তাই লিখবো এরকম, আল্লাহ ক্যান সেভ আস, হয়ে গেল আমার। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি তোমার হচ্ছে পরিবর্তনটা, বা বলতেছি চেঞ্জিং সেন্টেন্স পরিবর্তনটা করবার কথা সেটা কিন্তু জানা লাগবে। তাহলে অনলির পরিবর্তে আমি বসালাম অনলি, অনলির পরিবর্তে বসালাম নান বাট, বাকি যা আছে তাই। একইভাবে আমরা একটু বাকিগুলো দেখি। অনলি দিয়ে যদি আমার বস্তু বোঝায়, যেমন হচ্ছে অনলি এ বোট ইজ হেয়ার, অনলি এ বোট ইজ হেয়ার, তাহলে আমি নাথিং বাট দিব, অনলির পরিবর্তে অনলিটা উঠে যাবে, তার পরিবর্তে দিব নাথিং বাট, নাথিং বাট এ বোট ইজ হেয়ার। তাহলে বোঝা গেল, আমাকে ধরো মার্ক করে দিবে যেটা নেগেটিভ করতেছি, আমার কিন্তু উপরে লেখা ছিল। তাহলে এর প্রত্যেকটা যদি অনলি দিয়ে আমার বয়স বোঝায়, তাহলে আমি একটু দেখি বয়স বুঝাইলে কি হবে। অনলি দিয়ে যদি বয়স বোঝায়, যেমন হচ্ছে রানা ইজ অনলি 13 ইয়ার্স ওল্ড, আমাকে এটা নেগেটিভ করতে বলছে। তাহলে দেখো যেহেতু রানা ইজ যা আছে তাই হবে, তাহলে আমার যেহেতু অনলি তার পরিবর্তে আমি এখানে কি বসাবো? হ্যাঁ ঠিক বলেছো, নট মোর দেন। তাহলে কি হবে? রানা ইজ নট মোর দেন যা আছে 13 ইয়ার্স ওল্ড। এখানে আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে অনলি দিয়ে তোমার হচ্ছে এখানে নট মোর দেন দিতে পারো অথবা নট লেস দেন দিতে পারো, দুইটাই কারেক্ট। আমরা যেটা সহজে মনে থাকবে তোমার সেটা নিয়ে আলোচনা করব। তাহলে গেল এটা আমাদের। তারপরে দেখো আমাদের ছিল মাস্ট। এগুলো কিন্তু আমরা বোর্ড অ্যানালাইসিস করে বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন ক্লাসে, মানে একদম তুমি 6 থেকে শুরু করে যত উপরে ক্লাসে যাও এই রুলগুলি বারবার ঘুরে ফিরে এসেছে, তার জন্য আমরা রুলগুলো একটু আলোচনা করে দিচ্ছি। দেখো মাস্ট যদি থাকে হচ্ছে মাস্ট, মাস্ট থাকলে হচ্ছে ক্যান নট বাট প্লাস ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান বুঝো তো, ভার্ব ওয়ান মানে হচ্ছে যেটা বেস ফর্ম, মূল ফর্ম। যেমন হচ্ছে দেখো এক্সাম্পল দেখো, উই মাস্ট প্রে টু আল্লাহ। দেখো আমাকে নেগেটিভ করতে বলছে, আমার যা করবে এখন সব হচ্ছে আমার নেগেটিভ। দেখো হচ্ছে উই মাস্ট প্রে টু আল্লাহ, তাহলে বলছিল মাস্টের পরিবর্তে আমি কি বসাবো? ক্যান নট বাট। তাহলে আমি এখানে কি বসাবো? উই ক্যান নট বাট। দেখো আমার প্রে আছে, প্রে দেখো প্রে ভার্বগুলো, প্রে, প্রে, প্রেড, প্রেড, এটা হচ্ছে V1, এটা V2, এটা হচ্ছে V3, যেটা আমরা বলি ভার্বের বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আমার হচ্ছে V1 মানে প্রে, প্রেই থাকবে। তাহলে আমি কি লিখবো? উই ক্যান নট বাট প্রে টু আল্লাহ। তাহলে মোটামুটি এগুলো আমরা বুঝতে পারতেছি। এই রুলগুলো পরীক্ষায় তুমি মানে যেভাবেই পড়ো না কেন, শোনো, পরীক্ষায় ভালো করার জন্য আর টেকনিক্যাল গ্রামার পড়ার জন্য বিশদ পড়ে কোনো লাভ হবে না। তোমাকে বেছে বেছে যাচাই বাছাই করে যতখানি প্রয়োজন ততটুকু পড়তে হবে। বেশি পড়ে কিন্তু ভালো রেজাল্ট করা যায় না, কেউই করতে পারে না। যার জন্য আমাদের সাজেশন থাকে, আমরা বিভিন্ন বোর্ড অ্যানালাইসিস করি, সেগুলো থাকে। ঠিক আছে, জানার জন্য তুমি বেশি পড়তে পারো, কিন্তু রুল তুমি হচ্ছে পরীক্ষায় যেগুলো বেশি আসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। তাহলে আমাদের মোটামুটি মাস্ট পর্যন্ত আমরা গিয়েছি। তারপরে পড়বো হচ্ছে আমরা রুল নাম্বার 5-এ আসছিল এভরি। এভরি, শোনো, যদি কোথাও আমরা এভরি পাই, এভরি এর জন্য দেয়ার ইজ নো। তারপরে দেখো স্ট্রাকচারটা, তারপরে যেটা থাকবে মানে এভরি এর পরে যেটা থাকবে মানে হচ্ছে এভরি এর পরের অংশ, মানে হচ্ছে এভরি থাকলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, তারপরে এভরি এর পরের অংশ বসবে, তারপরে হচ্ছে আমার একটা বাট বসবে প্লাস বাকিটুকু। এই রুলটা মনে একটু জটিল মনে হচ্ছে, এক্সাম্পল দিলে একদম ইজি হয়ে যাবে। দেখো যেমন হচ্ছে এভরি মাদার লাভস হার
চাইল্ড, আমাকে এটা নেগেটিভ করতে বলছে। দেখো আমার কথা ছিল এভরি থাকলে এভরি পরিবর্তে কি বসাবো, দেয়ার ইজ নো। হ্যাঁ ঠিক বলেছো। তাহলে এভরি এর পরিবর্তে আমি বসাবো হচ্ছে দেয়ার ইজ নো। এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে। তারপর দেখো পরে কি বলছে, এভরি এর পরের অংশ, দেখো এভরি এর পরের অংশ হচ্ছে মাদার। তাহলে আমার মানে বাক্যটা এরকম হবে, দেয়ার ইজ নো মাদার। পরে কি বলছে দেখো, পরের অংশ বলছে এটা বাট বসানোর জন্য, তাহলে আমি কি বসাবো, বাট। পরে যা আছে তাই, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তাহলে মোটামুটি আমরা এতটুকু পর্যন্ত বোঝা গেলাম। এভরি থাকলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে যা আছে এভরি পরে এখানে আছে হচ্ছে, আমি যেখানে লিখতাম এভরিবডি হেটস এ লায়ার, আমি একটু লিখে দিচ্ছি তা তোমাদের সুবিধা হবে। যেমন মনে করি আমি লিখলাম হচ্ছে এভরিবডি, তাহলে এভরি এর পরিবর্তে বসতে হচ্ছে দেয়ার ইজ নো। পরে ছিল এভরি এর পরের অংশ ছিল কিন্তু বডি, তাহলে কি হতো, দেয়ার ইজ নো বডি। এটাই ছিল মূল জিনিসটা। পরে হচ্ছে দেয়ার ইজ নো বডি বাট হেটস এ লায়ার। তাহলে মোটামুটি আমাদের এভরি পর্যন্ত আমরা কভার করে ফেলছি। আর দুই একটা আছে আমাদের, যেটা হচ্ছে লিখে দেবো এখনই তোমাদেরকে। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখলে বুঝো, একদম ইজি। তো একদম যদি একটু সময় নিয়ে যদি বসে দেখো ক্লাসটা, একদম তোমার হচ্ছে একদম ইজি হয়ে যাবে। এবং আজকের ক্লাসে আমরা এই সেন্টেন্স ভিত্তিক সবকটা শেষ করে দিব। এবং নেক্সট যে পর্বগুলো হবে সেগুলোর মধ্যে আমাদের থাকবে হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপর হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এগুলো 3টা পর্বের ক্লাস হবে। তোমাদের সুবিধার জন্য আমরা ক্লাসটা ভেঙে ভেঙে করতেছি, আর ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়। পরে দেখো অ্যাজ সুন অ্যাজ যদি থাকে, অ্যাজ সুন অ্যাজ, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার রুল। অ্যাজ সুন অ্যাজ যদি থাকে তাহলে আমাদের লিখতে হবে হচ্ছে তার পরিবর্তে নো সুনার হ্যাড, তারপরে হচ্ছে ডট 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 ডট, তারপরে হচ্ছে একটা দেন। তাহলে আমরা এটা কিভাবে এটা লিখতে যদি চাই আমরা কি দেবো, দেখো এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন হচ্ছে অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ the thief ran away, এটাকে আমার করতে বলছে হচ্ছে নেগেটিভ। তাহলে আমি যদি এটাকে করতে যাই, দেখো আমার অ্যাজ সুন অ্যাজ, তার পরিবর্তে আমি কি আনবো, হ্যাঁ ঠিক বলেছ, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আনবো হচ্ছে নো সোনার হ্যাট। তাহলে আমি একটু লিখবো, দেখো এরকম নো সোনার হ্যাট। তাহলে আমার যদি লিখে হচ্ছে নো সোনার হ্যাড, আমি লিখে ফেললাম। তা দেখো নো সোনার হ্যাড চলে আসলো। তারপরে দেখো হি স ছিল, তাহলে সটা কি হ্যাডের পরে যে আমরা জানি ভার্বের V3 ফর্মটা হয়। তার মানে আমি যদি বোঝানোর চেষ্টা করি, যেমন হচ্ছে সি স সিন, সিটা ছিল আমার প্রেজেন্টে, সটা হচ্ছে পাস্টে, সিনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেহেতু হ্যাড আসছে তাহলে কি হবে, নো সোনার হ্যাড হি সিন বা পুলিশ। দেখো এখানে একটা কমা ছিল, খেয়াল করে দেখো, যদি কমা থাকে সে কমাটার পরিবর্তে আমরা দেন বসাবো, তাহলে কি হবে, নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। তাহলে মোটামুটি তোমরা নো সুনার হ্যাড দিয়ে যদি হয়, তোমরা গ্রামারটা যদি আবারও দেখো, তাহলে এখানে হচ্ছে দেখো আমি যদি নো সুনার যদি হ্যাড দিয়ে দেওয়া হচ্ছে নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। তাহলে মোটামুটি এই যে আমার যে গ্রামারটা আছে, অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে আমি বসালাম হচ্ছে নো সুনার হ্যাড। তাহলে মোটামুটি তোমরা আজকে এই পর্যন্ত বুঝেছ। আরেকটা রুল আমাদের, এটা অনেক সময় টেকনিক্যালি দিয়ে দেয়, অলওয়েজের একটা রুল, সে রুলটাও দেখিয়ে দিচ্ছি। দেখো অলওয়েজের রুল দিলে আমাদের কি করতে হবে, যেমন হচ্ছে আমি অলওয়েজের একটা রুল নেব। যদি আমার অলওয়েজ থাকে, আমার যদি কোথাও অলওয়েজ থাকে তাহলে হচ্ছে আমার তার পরিবর্তে নিতে হবে নেভার প্লাস অ্যাফার্মেটিভ এর বিপরীত। দেখো যেমন আমি যদি হচ্ছে হি ইজ অলওয়েজ ফার্স্ট, আমাকে নেগেটিভ করতে বলছে,
সে সবসময় প্রথম হয়, তাহলে দেখো হি ইজ অলওয়েজ ফার্স্ট। তাহলে দেখো হি থাকবে ইজ, অলওয়েজের পরিবর্তে আমাকে আনতে হবে হচ্ছে হ্যাঁ নেভার, তাহলে কি হি ইজ নেভার। তারপরে বলছে অ্যাফার্মেটিভের বিপরীত অংশ, তার মানে কি এই যে ফার্স্ট আছে, ফার্স্টের বিপরীত কি হবে লাস্ট, হি ইজ নেভার লাস্ট। এটাই ছিল মূল কথা। তাহলে ফার্স্ট লাস্ট, তার হচ্ছে কি ব্ল্যাক থাকলে হোয়াইট হবে, ডার্ক থাকলে লাইট হবে, মানে এই জিনিসগুলো পরিবর্তন। তাহলে মোটামুটি আমরা অ্যাফার্মেটিভ থেকে কিন্তু আমরা নেগেটিভ কিন্তু মোটামুটি যেগুলো বেশি বেশি এসেছিলো আমাদের বোর্ড অ্যানালাইসিসে আমরা সেগুলো পেয়ে গেছি। তাছাড়া আরেক ধরনের আছে, সেটা হচ্ছে সেন্স। কেমন সেন্স? যেমন হচ্ছে হি ইজ এ গুড বয়, আমাকে করতে বলছেন নেগেটিভ। আমার কিন্তু বলছিলাম ক্লাসের স্টার্টে কিন্তু বলছিলাম আমি কিন্তু চেঞ্জ করতে পারবো, অর্থ চেঞ্জ করতে পারবো না। তাহলে সে ভালো ছেলে, তাহলে এটা বলতে হবে যে সে খারাপ ছেলে না, তাহলে কি হলো সে ভালো ছেলে, তাহলে আমি কি বলবো হি ইজ নট এ ব্যাড বয়, তাহলে কিন্তু আমার হয়ে গেছে। তার মানে আমাকে নেগেটিভ মানে হচ্ছে আমার বাক্যে নো নট নেভার নাথিং থাকবে, এই জন্য একটা নট আসতাম, বাক্যটা আমার নেগেটিভ হয়েছে। নিজের বাক্য তোমরা হচ্ছে চেক করতে পারবা। তাহলে মোটামুটি আমরা অ্যাফার্মেটিভ থেকে আমরা কীভাবে নেগেটিভ করবো সেটা করেছে। আজকে যাবো হচ্ছে আরেকটু অ্যাসার্টিভ থেকে আমরা কীভাবে হচ্ছে ইন্টারোগেটিভ করতে পারবো সেটা আমরা একটু দেখতেছি। দেখো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য আমাদের কিছু রুল আছে, অল্প একটা রুল আছে। দেখো নেভার থাকলে হবে এভার, নাথিং থাকলে হবে এনিথিং, তারপর হচ্ছে এভরিবডি এভরি ওয়ান বা অল থাকলে হু প্লাস নেগেটিভ, আমি বুঝিয়ে দিব। তারপর হচ্ছে নোবডি বা নাম থাকলে হু প্লাস অ্যাফার্মেটিভ হবে। আরেকটা জিনিস বলছে যেমন রানা ইজ এ গুড স্টুডেন্ট, তারপর হচ্ছে ডাজেন্ট রানা এ গুড স্টুডেন্ট, এটা আমাদের একটা এক্সাম্পল, আমি এটা আলোচনা করে দিব। আরেকটা জিনিস লেখা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স অলওয়েজ এন্ডস উইথ কোশ্চেন মার্ক, তার মানে কি বলতেছে আমাকে মনে রাখতে হবে সবসময় আমার যে ইন্টারোগেটিভ মানেই হচ্ছে আমার ইন্টারোগেটিভটা সবসময় আমার প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ হয়। যদি আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ যদি না করি তাহলে কিন্তু আমাদের বাক্যটা শুদ্ধ হলেও কেটে দিবে, এটা নিয়মই। তার মানে হচ্ছে আমাদের এখন দেখবো হচ্ছে আমরা কীভাবে ইন্টারোগেটিভ করতে পারি। ইন্টারোগেটিভ যেটা বলতেছিলাম, ইন্টারোগেটিভ সবসময় শেষ করতে হবে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। যদি আমরা তা না করি তাহলে হচ্ছে আমাদের বাক্যটা কেটে দিবে, শুদ্ধ হলে কেটে দিবে প্রশ্নবোধক চিহ্নের কারণে। তাহলে আমাদের যেগুলো বলছিলাম, যেগুলো আমরা দেখাইছিলাম, যদি আমার এভার থাকে তাহলে হবে নেভার। তাহলে এক নাম্বার কি বলছিলাম, যদি আমার থাকে হচ্ছে এভার তাহলে হচ্ছে হবে আমার নেভার। যদি আমি একটা এক্সাম্পল দেই, যেমন হচ্ছে আই, তাহলে আমার হচ্ছে আমার উল্টা হয়ে গেছে, এটা আমরা দিব হচ্ছে নেভার থাকলে হবে এভার, নেভার থাকলে হবে এভার। যেমন হচ্ছে আই নেভার টেল এ লাই, এটা আমার করতে বলছে হচ্ছে ইন্টারোগেটিভ। খেয়াল করো আমার করতে বলছে হচ্ছে ইন্টারোগেটিভ, তাহলে আই নেভার টেল এ লাই। এখন কথা আছে এই জায়গাটা আমি লেখার বই একটু কনফিউশন তৈরি হবে, সেটাও ক্লিয়ার করে দেবো। যেমন হচ্ছে ডু ইউ এভার টেল এ লাই, দেখো আগে বোঝার চেষ্টা করে আমার বাক্যটা আমি তৈরি করছি হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ করতে হবে। এখন দেখো ডু কোথায় পাইলাম, ইউ কোথায় পেলাম, এটা তোমাদের একটু খটকাই, এটা অনেক স্টুডেন্ট এটা বুঝি না, ডু কোথা থেকে আসলো, ইউ কোথা থেকে আসলো, এভার কোথা থেকে আসলো। আমরা বলছিলাম যদি নেভার থাকে তাহলে এভার, এটা নয় বুঝলাম, কিন্তু ডু কোথা থেকে আসলো, ইউ কোথা থেকে আসলো। যেমন যদি আমি বলি, আমি বলছিলাম তোমাদেরকে আমি তোমাদের আশিফ রবিন স্যার, কিন্তু কেউ যদি আমাকে প্রশ্ন করে তখন সে বলবে হোয়াট ইজ ইয়োর নেম, তখন কিন্তু আমি আমার নামটা বলবো। ঠিক এইভাবে আমি কখনো মিথ্যা বলি না, কিন্তু আমাকে যদি কেউ প্রশ্ন করে তখন বলে তুমি কি কখনো মিথ্যা বলো, তার মানে যে তুমি কথাটা ইউ আসছে, আয়ের সেটার জন্য ইউ হয়েছে। এমন কথা হচ্ছে ডু কেন আসলো, যখন ইংলিশ স্টার্ট হয়েছিল আগে প্রত্যেকটা বাক্যের মধ্যে আমাদের ডু এর ব্যবহারটা ছিল। মানে যেমন হচ্ছে, যেমন আমি এখন যদি বলি আই গো টু স্কুল, তখন ছিল এরকম আই ডু গো টু স্কুল, সে স্কুলে যায়। তারপর হচ্ছে যেমন তুমি স্কুল, যেমন হচ্ছে ইউ ডু গো টু স্কুল। আগে এই ধরনের ডু এর ব্যবহার ছিল, ডু ডাস এগুলোর সরাসরি ব্যবহার ছিল। কিন্তু এখন আমাদের মডার্ন যা আছে র্যান অ্যান্ড মার্টিন যারা গ্রামারিয়ান, তারা চিন্তা করলো যে অযথা ডু ডাস ডিডের কোনো প্রয়োজন নাই, যেহেতু আমাদের আরও ভার্ব আছে, অক্সিলারি আছে, আমরা ধরতে পারি।
আর এগুলোকে হাইড করে ফেলছে, এগুলোকে বলা হচ্ছে ডোমিডু। ডোমিডু বুঝো তো, মানে হচ্ছে হাইড করা। এগুলো না থাকলে আমাদের বুঝতে হবে আছে। যেমন এখানে, যেমন আমি যদি বলতাম আই ডু নেভার টেল এ লাই, তখন কিন্তু সহজ হতো যে ডু তখন পাইতা, আগে অক্সিলারি নিয়ে আসতা। ডু ইউ এভার টেল এ লাই, তখন তো সহজ এই বাক্যটা। যে এখানে একটা হিডেন আমাদের ডু আছে। এটা হচ্ছে আমাদের মূল টার্মটা। আশা করি বুঝতে পেরেছ। এবার যাব হচ্ছে পরের আমাদের, দেখো আরেকটা আছে হচ্ছে আমাদের যদি থাকে নাথিং। নাথিং থাকলে হবে এনিথিং। নাথিং থাকলে হবে এনিথিং। যেমন হচ্ছে আই হ্যাভ নাথিং টু ডু, আমার এখানে কিছুই করার নাই। দেখো আই হ্যাভ নাথিং টু ডু, তারপর হচ্ছে এখানে হবে, এখানে দেখো কী হবে, এখানে যখন প্রশ্ন করতে হলে আমার অক্সিলারি আসতে হবে হ্যাভ। হ্যাভ ইউ, নাথিং এর পরিবর্তে কি আনবো? হ্যাঁ ঠিক বলছে, এনিথিং। হ্যাভ ইউ এনিথিং টু ডু। দেখো এখানে হ্যাভ কেন আসছে বুঝতেই পারতেছে, হ্যাভটা আমার অক্সিলারি ছিল, কিন্তু আগের বাক্যে কিন্তু আমার অক্সিলারি ছিল না, এই জন্য আমার অক্সিলারি সরাসরি হ্যাভ। ইউটা কেন আসছে বলতেছে আমাকে যখন প্রশ্ন করবে, আর আমার কথা আছে যে ট্রান্সফরমেশন বা আমার চেঞ্জিং সেন্টেন্সে মনে রাখতে হবে বাক্যের অর্থ পরিবর্তন করা যাবে না। তার মানে প্রশ্ন ছিল এখানে এমন প্রশ্ন করতে হবে যেটার উত্তর হয় এটা, যদি তা না হয় তাহলে আমার বাক্যটা সঠিক হয়নি। যদি আমার উত্তর যদি এটা হয় তাহলে সঠিক, আর যদি উত্তর এটা যদি এটা না হয় তাহলে সঠিক হবে না। তাহলে আমরা দেখি আমার ঠিক আছে কিনা। যেমন হচ্ছে হ্যাভ ইউ এনিথিং টু ডু, তার অ্যান্সারটা কী হবে? আই হ্যাভ নাথিং টু ডু। তার মানে আমার এটা ঠিক আছে। তাহলে মনে তোমরা আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। তাহলে আমরা গেলাম হচ্ছে নাথিং পর্যন্ত। এবার যাব হচ্ছে দেখো এভরি ওয়ান বা অল যদি হয়, এভরি ওয়ান বা অল যদি থাকে, তাহলে তার পরিবর্তে আমরা প্রথমে লিখব হচ্ছে হু প্লাস নেগেটিভ। কি বুঝাইতে চাইতেছি? যেমন আমি এখানে যদি দেই আমি একসাথে লিখি এভরি ওয়ান হেটস এ লায়ার। আমাকে করতে বলছে হচ্ছে এটা ইন্টারোগেটিভ। এভরি ওয়ান হেটস এ লায়ার, প্রত্যেকে একজন মিথ্যাবাদীকে হচ্ছে ঘৃণা করে। তাহলে এখানে দেখো আমার এভরি বা এভরি ওয়ান থাকলে তার পরিবর্তে আমাকে হু বসাইতে হবে। বসাইলাম হু বসাইলাম। পরে কি বলছিল? নেগেটিভ ইনফরমেশন দেওয়া লাগবে। তার মানে হচ্ছে হু নেগেটিভ মানে কি হচ্ছে, এখানে দেখো হেডস মানে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হু ডাজ বসবে, নেগেটিভ করতে হবে। তার মানে হচ্ছে ডাজ নট। তাহলে হু ডাজ নট, যেহেতু আমি পারসন করে ফেলছি তাহলে এখানে হবে হেড এ লায়ার। কিন্তু মডার্ন ইংলিশে এই ডাজ নটটাকে কন্ট্রাকশন করে ফেলে। তার মানে কন্ট্রাকশন মানে কি এরকম হবে, হু ডাজন্ট হেট এ লায়ার। আর প্রশ্ন হতে পারে এখানে অ্যাস ছিল, এখানে অ্যাসটা গেছে কোথায়? ওই যে থার্ড পারসন এবং সিঙ্গুলার, এভরি ওয়ান এগুলো কিন্তু অলওয়েজ থার্ড পারসন সিঙ্গুলার, যার জন্য ডাজ আসছে। যেহেতু হুটা এখানে অনির্দিষ্ট, মানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন বোঝাচ্ছে না, থার্ড পারসনকে বোঝাচ্ছে, তার জন্য হু ডাজ নট হেট এ লায়ার। তাহলে মোটামুটি আমরা এটুকু বুঝে গেছি। এইবার তার উল্টাটা, যদি এভরি ছিল এটা, যদি আমাদের এভরি না থেকে যদি আমার এখানে যদি নোবডি বা নান যদি থাকে, যদি আমার নোবডি অথবা নান যদি থাকে, তাহলে একই রকম আমার হু প্লাস হচ্ছে অ্যাফার্মেটিভ, হু প্লাস অ্যাফার্মেটিভ বসাইতে হবে। তাহলে হচ্ছে এই যে আমাদের প্রত্যেকটা আমরা যেরকম দিতেছিলাম যে এভাবে যাবে ওইভাবে যাবে, এটা চেঞ্জ হবে, কোথায় চেঞ্জ হবে, এই যে চেঞ্জগুলো এগুলো যদি একটু মনোযোগ সহকারে দেখতে পারো তাহলে তোমাদের মোটামুটি আমাদের হয়ে যাবে। যেমন হচ্ছে আমরা যদি এটা করি, যেমন হচ্ছে নোবডি নোজ হিজ নেম, আমাকে এটা করতে বলছি ইন্টারোগেটিভ। মনে করো তুমি কোথাও একটা ঘুরতে গেলা, কেউ তোমার নাম জানে না, তাহলে দেখো নোবডি থাকলে তার পরিবর্তে আমরা বসাবো হচ্ছে হু। তারপরে বলছে আমাকে বসাতে হবে অ্যাফার্মেটিভ। দেখো নোবডি আমার এখানে অ্যাফার্মেটিভ মানে আর না বোধক আনা যাবে না, তাহলে হু যা আছে তাই। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে পরে যেটা আছে পজিটিভ ধরে নিতে হবে, হু নোজ
হিজ নেম। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে যেহেতু আমি এখানে নাবোধক যেহেতু আমার ছিল, নাবোধক আমি উঠাই দিলাম, তার মানে পরে যা আছে পজিটিভলি লিখতে হবে। তাহলে মোটামুটি আমাদের এতটুক পর্যন্ত কিন্তু হয়ে গেছে। একটা অনেক সময় আমরা দেখেছি সহজ একটা গ্রামার দিয়ে দেয়, স্টুডেন্ট এটা বুঝেই না কিভাবে করবে। যেমন বলছিলাম রানা ইজ এ গুড স্টুডেন্ট, এটা আমাকে ইন্টারোগেটিভ করতে হবে। দেখো ইন্টারোগেটিভ করার সময় বলছিলাম প্রশ্ন এমনভাবে করতে হবে যেটার উত্তর হবে এটা। তাহলে ইন্টারোগেটিভ করলে মনে হয় যেমন ইজ রানা এ গুড স্টুডেন্ট, এরকম না, এরকম হবে না, আমাকে এটা নট আনতে হবে। মানে ইজ, তারপরে হচ্ছে নট, পরে যা আছে ইজ নট রানা এ গুড স্টুডেন্ট। দেখো ইজ নট এটাকে কন্ট্রাকশন করে ফেলতে হবে মডার্ন ইংলিশে, তাহলে কী হবে ইজেন্ট রানা এ গুড স্টুডেন্ট। এই জিনিসগুলি পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে, এইগুলোই আসতেছে এবং তোমাদের হচ্ছে মোটামুটি যদি বুঝতে পারো ক্লিয়ার হয়ে যাবে। এবং আজকে আমাদের হচ্ছে যে লাস্ট টপিক যেটা হচ্ছে, আমি মোটামুটি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ইন্টারোগেটিভ চলে গেছি, ফাইনাল হচ্ছে এক্সক্লেমেটরি। অল্প কয়েকটা রুল আছে, এই কয়েকটা রুল দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা দেখি হচ্ছে দেখো এক্সক্লেমেটরিটা কিভাবে করা যায়। তো এই এক্সক্লেমেটরিটা হয়ে গেলে তোমাদের আশা করতেছি এখানে আর কোনো সমস্যা হবে না, সেন্টেন্স ভিত্তিক আর কোনো সমস্যা হবে না। দেখো অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি যদি হয়, ভেরি বা গ্রেটের আগে যদি এ বায়ান থাকলে তাহলে হোয়াট এ বায়ান, ফার্স্ট প্লাস লাস্ট, লাস্ট প্লাস ফার্স্ট। তারপর হচ্ছে ভেরি বা গ্রেটের আগে যদি এ বায়ান না থাকলে হবে হাউ প্লাস লাস্ট প্লাস ফার্স্ট। তারপরে আই উইশ থাকলে ইফ, আই উইশ থাকলে যদি হ্যাড থাকে তাহলে হ্যাড আই। তারপরে হচ্ছে রিজুস অথবা হচ্ছে ম্যাটার অফ জয় দ্যাট থাকলে হবে হুররা। আর একটা হচ্ছে ম্যাটার অফ সরো থাকলে হবে এলাস। আমি প্রত্যেকটা তোমাদেরকে সুবিধার জন্য ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো আমার প্রথমে ছিল ভেরি বা গ্রেটের আগে, আমরা তার কিন্তু পড়তেছি হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। একটু মনোযোগ সহকারে যদি ক্লাসটা দেখো তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এক্সক্লেমেটরি কিন্তু শেষ হবে হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে, এটা শেষও বসতে পারে অথবা যদি এলাস হয় হুররা হয় তাহলে তারপরে এটা বসবে। মানে মোট কথা বাক্যের মধ্যে আমার আশ্চর্যবোধক চিহ্ন থাকা লাগবে, যদি না থাকে তাহলে আমার বাক্যটা হবে না, বাক্যটা কেটে দিবে। তাহলে আমার প্রথমে ছিল যদি আমার হচ্ছে ভেরি, দেখো এক নম্বর রুলটা, এটা কিন্তু পরীক্ষা অনেকবার আসছে, খেয়াল করতে হবে। দেখো ভেরি অথবা গ্রেট এর আগে যদি এ বা এন থাকে, কি বললাম বাক্যটা, ভেরি বা গ্রেটের আগে যদি এ বা এন থাকে তাহলে স্ট্রাকচারটা হবে আমাদের এরকম হোয়াট, তারপরে হচ্ছে এ বা এন, তারপরে হচ্ছে লাস্ট, তারপরে হচ্ছে ফার্স্ট। এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে, কোনো চাপ নেওয়ার দরকার নাই, এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কথা হচ্ছে এখন দেখো ভেরি বা গ্রেট, আমি যে একটা এক্সাম্পল দেই, যেমন হচ্ছে ইট ইজ এ ভেরি বিউটিফুল প্লেস। এক্সক্লেমেটরি বানাইতে হবে আমাকে, ইট ইজ এ ভেরি বিউটিফুল প্লেস। দেখো এটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে, এটা স্টুডেন্টরা বুঝতেই চায় না, বুঝেই না। দেখো আমার কথা ছিল ভেরি বা গ্রেটের আগে যদি এ বায়ান থাকে তার মানে ভেরি বা গ্রেট, তার আগে যদি এ বায়ান থাকে তার মানে মোট কথা আমি কাজ করতেছি এই জায়গাটাতে। তাহলে মনে করো একটা সোজা একটা লাঠি মনে করো, তার যদি আমি দুই জায়গায় ভেঙে দেই তাহলে আমার কিন্তু পার্ট হবে তিনটা, 1 2 3। আর একটু সহজ করলে এটা হবে আমার ফার্স্ট পার্ট, এটা হবে মিডল পার্ট, এটা হবে লাস্ট পার্ট। আশা করি অতটুকু বুঝতে পেরেছো। একটা লাঠি যদি আমি দুই জায়গায় ভেঙে দেই তাহলে আমার পার্ট হবে তিনটা, তার মধ্যে একটা হবে ফার্স্ট পার্ট, একটা হবে মিডল পার্ট, একটা হবে লাস্ট পার্ট। এখানে দেখো একই কাহিনী ঘটেছে। এখানে দেখো আমার ভেরি বা গ্রেট নিয়ে আমি কাজ করতেছি, তার মানে আমার এটা হচ্ছে ফার্স্ট পার্ট আর এটুকু হচ্ছে আমার লাস্ট পার্ট। তাহলে আশা করি বোঝা গেল। এখন দেখো ভেরি বা গ্রেটের আগে যদি এ থাকে তাহলে আমার বসাইতে হবে হচ্ছে হোয়াট, তাহলে আমি কি বসাবো, লিখবো হচ্ছে হোয়াট। তারপরে কি বলছিল, তারপরে যেটা থাকবে ভেরি বা গ্রেটের আগে এ থাকলে এ, এন থাকলে এন, তারপরে কি হোয়াট এ। আশা করি এতটুকুর মধ্যে বুঝতে পেরেছো হোয়াট কীভাবে আসলো, এ কেন আসলো, এটা বুঝতে পেরেছো। এবার বলছে লাস্ট, আমার লাস্ট দেখো দেওয়া আছে বিউটিফুল প্লেস, তাহলে আমি হোয়াট এ বিউটিফুল
ফুল প্লেস, তারপরে কি বলছে আমার হচ্ছে লাস্ট বসাইলাম, তারপরে কি বলছে ফার্স্ট, ফার্স্ট মানে হচ্ছে ইট ইজ দিতে হবে আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে আমি বাক্যটা আবার রিক্যাপ করে দিচ্ছি। দেখো, ভেরি বা গ্রেটের আগে যদি এ বা এন থাকে তাহলে হোয়াট হবে, তারপরে এ বা এন বসবে, লাস্ট ফার্স্ট। আমি ভেরি বা গ্রেট তার আগেই আছে, এতটুকু নিয়ে কাজ করলাম, তাহলে আমার বাক্যটা 3 ভাগে ভাগ হয়ে গেছে। এখন এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে মিডল, এটা হচ্ছে লাস্ট। তাহলে আমি লাস্ট নিলাম, ফার্স্ট নিলাম, আর ভেরি এর পরিবর্তে যেহেতু আমার আর্টিকেল আছে এখানে এ বা এন আছে, আমি যেন হোয়াট বসাইলাম, তারপরে যেটা ছিল এ বসাইলাম, লাস্ট বসাইলাম, আর হচ্ছে ফার্স্ট বসাইলাম, বাক্যটা হয়ে গেল। ঠিক এবার যদি আমার একটি বাক্যটা হবে যদি ভেরি বা গ্রেটের আগে যদি এখানে বলছিলাম থাকে, আর এখানেও যদি হচ্ছে ভেরি বা গ্রেটের আগে যদি এ বা এন না থাকে, প্রথমটা ছিল থাকে, এবার যদি না থাকে তাহলে আমি কি লিখব, তাহলে আমাকে বসাইতে হবে হচ্ছে হাউ প্লাস লাস্ট প্লাস ফার্স্ট। এটা সবাই বুঝতে, লাস্ট ফার্স্ট আসলে বুঝতে পেরেছ। যেমন হচ্ছে আমি যদি বলি, যেমন হচ্ছে ইট ইজ ভেরি বিউটিফুল, আমার করতে বলছে এক্সক্লেমেটরি। দেখো, আমার ভেরি বা গ্রেট তার আগে কোনো এ বা এন নাই, যেহেতু আমি ভেরি বা গ্রেট নিয়ে কাজ করতেছি তার মানে আমার এটা হয়ে গেছে ফার্স্ট, এটা আমার লাস্ট। যেহেতু আমার ভেরি বা গ্রেটের আগে এ বা না, আমি বসাবো হচ্ছে হাউ, তাহলে বসাবো কি হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল ইট ইজ, এক্সক্লেমেটরি সাইন। এবার একটা প্রশ্ন হতে পারে যে আমরা বুঝবো কিভাবে, কোথায় মনে থাকে না, কখন হাউ হবে আর কখন হচ্ছে হোয়াট হবে। এটা বোঝার জন্য তোমাদেরকে আমি সহজে মনে করে দেওয়ার জন্য একদম সহজ একটা টেকনিক বলে দিচ্ছি। দেখো, হোয়াট বানানটা খেয়াল করো, হোয়াট, WHAT, হোয়াটের মধ্যে একটা এ আছে, তার মানে আমার যখন এ বা এন থাকবে তখন হচ্ছে আমার হোয়াট বসাইতে হবে, আর এ বা এন না থাকলে কি বসাবো, ঠিক বলেছ, বসাবো হচ্ছে হাউ। তাহলে মোটামুটি আমাদের দুইটা হয়ে গেল, আর দু একটা আছে। তারপর হচ্ছে উইশ, দেখো আই উইশ, তারপরে যদি হ্যাড ট্যাড না থাকে তাহলে হচ্ছে আই উইশের পরে হ্যাড না থাকলে শুধু ইফ বসাবো, ইফের পরে যা আছে তাই বাকিটুকু। যেমন হচ্ছে আই উইশ আই ওয়ার এ কিং, আমার ইচ্ছা আমি যদি একটা কিং হইতে পারি, আমাকে এক্সক্লেমেটরি বানাইতে হবে। তাহলে দেখো, আই উইশের পরিবর্তে আমি কি বসাবো, ইফ, পরে যা আছে তাই, ইফ আই ওয়ার এ কিং। এটা মনে হয় সহজেই বুঝতে পেরেছো, এখানে হ্যাড টেড কিছু নাই। যদি আই উইশ তারপরে যদি হ্যাড যদি বাক্যের মধ্যে না থাকে তাহলে ইফ বসাবো সরাসরি, আই উইশের পরিবর্তে ইফ আই ওয়ার এ কিং। যদি হ্যাড থাকে তাহলে কি করবো সেটা দেখাচ্ছি। হ্যাড, আই উইশের পরে হ্যাড থাকলে, যেমন হচ্ছে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এক্সক্লেমেটরি করতে হবে। আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে আই উইশ আছে এবং হ্যাড আছে। তাহলে এই স্ট্রাকচারটা যদি আমি করতে চাই, তাহলে এই স্ট্রাকচারটা করার জন্য আমাকে অবশ্যই আগে হ্যাড আনতে হবে, হ্যাড, তারপরে হচ্ছে আই, হ্যাড প্লাস আই, উইশ তো উঠে যাবে, সরাসরি হ্যাড দিয়ে শুরু করবো আমি। তাহলে কি বলবো, হ্যাড আই, তাহলে হ্যাড আই চলে আসলো, পরে যা আছে তাই, হ্যাড আই দি উইংস অফ এ বার্ড। তাহলে মোটামুটি এগুলো আমরা বুঝতে পেরেছি। লাস্ট আর দুইটা আছে আমাদের, একটা হচ্ছে ম্যাটার অফ জয়, ম্যাটার অফ সরো যদি হয়। দেখো, যদি হয় ম্যাটার অফ জয়, আর একটা হচ্ছে ম্যাটার অফ সরো, এগুলো তোমরা ন্যারেশনে এগুলো অনেক জায়গায় করে থাকবা। তাহলে এটা হবে হচ্ছে হুররা, আর এটা হবে হচ্ছে অ্যালাস। এই দুইটি মূলত আমাদের হয়। যেমন ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম, তাহলে কি হবে, হুররা উই হ্যাভ ওন দ্য গেম।
আর যদি হয় যে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই এম আনডান, তাহলে কী হবে অ্যালাস আই এম আনডান। তাহলে মোটামুটি আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি, এগুলো তোমাদের একদম ইজি হবে। আমি একটা এক্সাম্পল দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন হচ্ছে যে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই অ্যাম আনডান, করতে বলছে এক্সক্লেমেটরি। তাহলে আমি সরাসরি এটা লিখে ফেলবো অ্যালাস, অ্যালাস আই অ্যাম আনডান। তার মানে এই যে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, তার পরিবর্তে সরাসরি আমার চলে আসলো হচ্ছে অ্যালাস, বাকি যা ছিল তাই। তাহলে আমার দেখো এখানে আশ্চর্যবোধক চিহ্ন চলে আসছে। তাহলে মোটামুটি আমরা আজকে আমাদের যে সেন্টেন্স ভিত্তিক যা ছিল সেটা প্রথম পর্বটা আমরা শেষ করেছি। তোমাদের সাথে এতক্ষণ ছিলাম আশিকুর রহমান স্যার, আর এতক্ষণ আমার সাথে ধন্যবাদ। আজকে আর ক্লাস দীর্ঘায়িত করলাম না, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।